অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। আমি তো ওর সাথে আমার নিজের কোনো ডিফারেন্স বুঝতে পারি না। তবে পারসেপশন আমি শুনেছি যে আমাদেরকে নিয়ে বয়সের তফাৎ এইসব নানান কিছু নিয়ে এই ইন্ডাস্ট্রির লোকেরা আমাদেরকে খুব ভালোবেসেছে, কোনোদিন বলেনি কেউ। নোবডি হ্যাজ কোয়েশ্চেন। সত্যি কথা বলতে কি, আমি না খুব মিডিয়ার সামনে আমাদের মধ্যে প্রেমের ব্যাপারটা নিয়ে আমি খুব একটা কিছু বলতে লজ্জা পাই, কারণ এটা খুব প্রাইভেট, তো আমাদের বন্ধুত্ব, আমাদের সম্পর্কটা আমার কাছে এটা খুব দামি। হ্যাঁ, সেই জন্য এটা নিয়ে বেশি কথা বলতে আমার কেমন একটা লাগে। বাবা আর সপ্তর্ষি যতক্ষণ না আমার ওটা দেখে, আমার কোনো কাজ দেখে ওরা টিক মার্ক দিচ্ছে, আমার একটা ভয় থাকে। খুব গরমে যখন আউটডোরে গিয়ে ঘেমে একটা ভালো সিন করি, আমার মনে হয় আমি বেঁচে আছি। সত্যি বলছি, আমার মনে হয় যে ওকে আমি এটা পারলাম। চূড়ান্ত ব্যস্ততা, আর তারই মধ্যে ঝোড়ো হাওয়া, বৃষ্টি সব মিলিয়ে একটু আগে যা মঞ্চের পরিস্থিতি ছিল এবং তারপরে বৃষ্টিটা হওয়ার সঙ্গে সঙ্গে সোহিনীদির মুড পরিবর্তন হলো। এই পরিবর্তনটা তুমি কতটা চাক্ষুষ করো প্রায়শই, যে এই তো অন্যরকম ছিল, আবার কি হলো? আমি হ্যাঁ, ও না, যখন আমাদের কোনো নাটকের রিহার্সাল চলে তখন এটা প্রস্তুতি নিয়ে সকলে আসে, যে যেটা একটু আগে কথা হচ্ছিল, যে ধরো আমরা যখন রিহার্সাল রুমে করি তখন তো একটা পরিবেশে করি, এবার যখন স্টেজের উপর আসি সত্যি কিন্তু ডিরেক্টর হিসেবে যে ছবিটা নিচ থেকে দেখা যায়, অভিনয় করতে করতে সেটা বোঝা যায় না। এবং যিনি ডিরেক্টর সোহিনী যখন কোনো ছবি আঁকে, স্টেজে আঁকার চেষ্টা করে, তখন কিন্তু খুব পারফেকশনের সাথে আঁকার চেষ্টা করে, যেটা অ্যাক্টর হিসেবে অনেক সময় ইনকর্পোরেট করতে একটু অসুবিধা হয়, কিন্তু করতে পারলে ব্যাপারটা দারুণ। এবং ফলে ওইটা সবসময়তেই চেঞ্জ হতে হতে যায়, যে স্টেজে ওঠার পরে যে মিউজিক আলাদা আলাদা এলিমেন্ট, এ ধরো সেটে পেছনে একটা জিনিস লাগানো হয়েছে, সেখানে একটা প্রজেকশন পড়ছে, সেটটা কি করে এই নাটকে একটা ডিজাইনও করেছে যেখানে আমরাই পুরো শিফটিংটা করছি, মানে বাইরে থেকে কেউ করছে না, মানে পুরোটাই স্টেজের ভিতরই হচ্ছে। তো সেগুলোকে ইনকর্পোরেট করার জন্য মাঝে মাঝে ও রেগে যাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি যে রাগাটা খুবই যুক্তিসঙ্গত আর কি। না না, আমি রেগে যাচ্ছি না। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে যেখানে রিহার্সাল করি, আসলে এই হলটা আমাদের খুব পয়া হল। সত্যি কথা বলছি, নিরঞ্জন সদন, আমরা এখানে রিহার্সাল বহু যুগ ধরে করি, এটা খুব পয়া হল। কিন্তু এই হলটার ড্রব্যাক হচ্ছে যে এখানে এসি নেই, তাহলে আমাদের একটু গরম লাগে। আর আমাদের সবসময় দেখেছি সামাও, এটা ভগবানই করে দিয়েছেন, মে জুন মাসে আমাদের নান্দিকার যেহেতু জুন মাসের জন্মদিন, সেই জন্য মে মাসের গরমেই আমাদের এখানে রিহার্সাল, স্টেজ রিহার্সাল হয় এবং এই দুটো পাকা থাকে, এবং আমরা গলদঘর্ম হয়ে চেষ্টা করি। কিন্তু এই গলদঘর্ম হয়ে এই প্রতিকূল অবস্থায় চেষ্টা করলে আরো আনন্দ হয়, বলুন। হ্যাঁ, এবং ওর আনন্দ হয় একটা, যে ওকে আমার যেটা হয় যে ধরো খুব গরম, সবাই বলছে খুব গরম খুব গরম, খুব গরমে যখন আউটডোরে গিয়ে ঘেমে একটা ভালো সিন করি, আমার মনে হয় আমি বেঁচে আছি। সত্যি বলছি, আমার মনে হয় যে ওকে আমি এটা পারলাম করতে। আমার সেটা ওদের কথাও মনে হয় যে ওরা এটা পারলো করতে, এত ঘেমে পরিশ্রম করে এটা ওরা পারলো। মানে আনন্দের ঘাম আর কি, আনন্দের ঘাম, উই আর ক্রিয়েটিং সামথিং। আর তারই সঙ্গে সোহিনীদির এখন একটা দারুণ সময় চলছে, অন্যদিকে একদিকে ফুলপিসি, অন্যদিকে কমলা নিবাস। তো তুমি তোমাদের নিবাসটা কিভাবে সামলাও শুনি এই সময়টা? আমি বরাবরই মনে করেছি সোহিনীর প্রচুর অভিনয় করা উচিত, এবং ও বর্তমানে যে টেলিভিশনে যে চরিত্রটি করছে কমলা নিবাসে, লক্ষ্মী কমলা লক্ষ্মী নিবাসে, হ্যাঁ, তো সেইটা বাংলায় যে, তো সেই চরিত্রটি আমার মনে হয় অপূর্বভাবেও আমি কিছু এপিসোড দেখেছি, সোহিনীর জন্যই দেখেছি। তো আমার ভুল ধরার জন্য দেখেছে। হ্যাঁ, না বাজে কথা বলছে সেটা নয়, যেটা হয় সেটা হচ্ছে যে অনেক সময় সত্যি ধরো আমরা মনে করি যে ভালো অভিনয় খারাপ অভিনয় এটা নিয়ে তো অনেক কথা হয়, আমি অনেক সময় নাম না করেই বলছি, অনেকে বলেন যে হ্যাঁ টেলিভিশনে, কিন্তু টেলিভিশনে যে কোনো মাধ্যমে শিল্পীর ওপর, কন্টেন্টের উপর ডিপেন্ড করে। আমি ওকে সরি, আমি ইন্টারাপ্ট করি, একটা কথা বলছি। সেটা হচ্ছে আমার না দুজন হচ্ছে, আমার মা যখন ছিল, মা নেই, বাবা আর সপ্তর্ষি যতক্ষণ না আমার ওটা দেখে, আমার কোনো কাজ দেখে ওরা টিক মার্ক দিচ্ছে, আমার একটা ভয় থাকে। ওরা দুজনে দেখে যখন কিছু একটা টিক মার্ক দেয়, আর সপ্তর্ষি ভীষণ ভালো ক্রিটিক, ভীষণ ভালো, ভীষণ পজিটিভ, এমন একটা কথা বলে দিতে পারে, বা বাবাও এমন একটা কথা বলে দিতে পারে যেটা পুরো চরিত্রর মোড় ঘুরিয়ে দিতে পারে। তো সেই জন্যে আমি ওদেরকে পুশ করি, কিন্তু যখন ওরা দেখে আমি ওদের আশেপাশে থাকি না। বাট ইট ইজ ইম্পর্টেন্ট ফর মি যে ওরা ওটা দেখে আমাকে একটা ফিডব্যাক দিই। এবং ফুলপিসিল এডওয়ার্ডও খুব ভালো হয়েছে, আমাদের এই ব্যস্ততায় আমি দেখতে পারিনি, তো 21 তারিখেই হয়তো যাবো দেখতে।
তো সেটা খুবই ভালো এবার লাগছে। তুমি জিজ্ঞেস করছিলে কিভাবে নিবাস সামলাচ্ছি, পুরোটা ও সামলাচ্ছে, পুরোটা। মানে যেদিনকে আমাদের দুজনেরই এটা, আমাদের কিছু ঠিক করতে হয়নি, আমাদের শুরু থেকেই সম্পর্কের, আমরা দুজনেই যেহেতু কাজ করি, এটা দেখো সত্যি কথা বলতে কি আমি না খুব মিডিয়ার সামনে আমাদের মানে আমাদের মধ্যে প্রেমের ব্যাপারটা নিয়ে আমি খুব একটা কিছু বলতে লজ্জা পাই, কারণ মানে এটা খুব প্রাইভেট, তো আমাদের বন্ধুত্ব, আমাদের সম্পর্কটা আমার কাছে এটা খুব দামি। হ্যাঁ, তো সেই জন্য এটা নিয়ে আমি বেশি কথা বলতে আমার কেমন একটা লাগে। বাট আমি যে এত কাজ করতে পারছি এত আরামসে, বিকজ আই হ্যাভ নট অনলি হিজ কমপ্লিট সাপোর্ট, আমার শ্বশুর বাড়ি এবং এই যে সব ছেলে মেয়েদের দেখছো, এরা প্রত্যেকে আমাকে মানে হাতের মধ্যে তুলো করে রাখ, মানে এরা এত আমার জন্য করে, কখনো ওরা ক্যামেরার সামনে এসে জাহির করে না। অনিন্দিতা, অর্ঘ্য এবং প্রত্যেকে এদের পুরো সাপোর্টে আমি এটা কিন্তু করতে পারি, মানে সবাই আমার সাথে। আমি সারাদিন ধরো শুটিং করে সারা রাত রিহার্সাল করি, কেউ কোনোদিন মুখ থেকে বলেনি যে ক্লান্ত লাগছে। সব সময় ওরা আমার সাথে, ক্লান্ত হও না? না ওরা সব সময় কারণ আমার মনে হয় ক্রিয়েটিভ প্রসেসটা সবাই এনজয় আমার করে। সঙ্গে আছে ওরা। এবং বাড়িতেও যখন ফিরি, ধরো যেদিনকে আমি আগে ফিরি সেদিনকে আমি খাবার গরম করে সব ঠিকঠাক করি, আর যেদিনকে ও ফেরে, এটা কিন্তু বলা বলি করতে হয়নি, মানে দুজনেই দুজনের সাথে সেট করে নিয়েছি। কারণ আমাদের দুজনেরই মূল লক্ষ্য হচ্ছে যে আমরা অভিনয় করতে চাই, নান্দিকার ঠিক করে করতে চাই, তো এইটাই আর কি। তুমি কখনো তোমাদের সম্পর্কটা নিয়ে বলোনি, কিন্তু সপ্তর্ষি তো সবসময় ভোকাল হয়েছে। সে জায়গা থেকে দুজন কি অপোজিট, এবং সেটাই কি কোথাও মানে দুজন দুজনের পরিপূরক করে তুলেছে তোমাদের দুজনকে? অপোজিট মানে হ্যাঁ, আমি মোটা ও রোগা। না না, ফিজিক্যালি এর কথা না। অপোজিট মানে হ্যাঁ, মানে আমি অনেক রিল্যাক্সড, সপ্তর্ষির তুলনায় লেজি আমি অনেক, ওর তুলনায়, এটা আমার বলতে কোনো দ্বিধা নেই। আমি সত্যি অনেক লেজি। সপ্তর্ষি যেরকম দিন 5:30টায় শুরু হয়, আমি যতক্ষণ পারি ঘুমোতে চাই, আমি আই লাভ টু স্লিপ। কিন্তু সপ্তর্ষি একবার ঘুম থেকে উঠে পড়লে সকাল থেকে ও বাই 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 করে, হি এনজয়েজ ওয়ার্কিং আউট ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা মানসিক দিক থেকে একেবারেই অপোজিট ঠিক নই, মানে আমরা ভীষণই আমাদের ভালো লাগাগুলো, আমাদের আলোচনাগুলো, আমাদের সিনেমা দেখা, আমাদের বই পড়া, আমাদের গল্প করা, আমাদের এমপ্যাথি, সব কিছুর আমরা ভীষণ সিমিলার। মানে অনেক সময় এরকম হয়, এটা খুব লাকি, টাচউড আমি আমার জীবনে এটা পেয়েছি, ভগবানের কাছে আমি কৃতজ্ঞ যে আমি ওকে পেয়েছি। কারণ আমরা অনেক সময় কোনো কথা না বলেও আমরা মানে একই জিনিসে একইভাবে রিয়্যাক্ট করেছি, কোনো কথা না বলেও। সেটা আমার এটা খুব রেয়ার জিনিস হয় আমার। এটা মানে ওর আগে আমি বলছি, আমার মায়ের সাথে এটা সাংঘাতিক হতো, খুব আমরা একই জিনিসে রিয়্যাক্ট করতাম। কিন্তু সেইটা আমি সপ্তর্ষি আমার হাজবেন্ড, আমার বন্ধু, সব থেকে বড় কথা। এবার তোমাদের দুজনের কাছেই জানতে চাইবো যে যেহেতু তোমরা, কিন্তু ও খুব স্ট্রিক্ট, আমি অতটা স্ট্রিক্ট নই, আচ্ছা, খুব স্ট্রিক্ট। তাকে তোমাকে বকা দেয়? না আমার মনে হয় হ্যাঁ, সেটা নয়, বিষয়টা সেটা নয়। বিষয়টা হচ্ছে যে ধরো আমি বিভৎস সোহিনী বকা দেয়, দুজনেই একদম আলাদাভাবে ছোটবেলা থেকে বড় হয়ে বিভৎস উঠেছি। বকা দেয়, মিথ্যে কথা বলছে। কিন্তু আমার মনে হয় দুজনেই দুজনকে আমরা পুশ করি। মানে আমারও কিন্তু সোহিনীর সাথে দেখা হওয়ার পর অনেকগুলো পরিবর্তন হয়ে যায়। যে মানুষ বলে কোনো সম্পর্কে, আমার মনে হয় যে কোনো ভালো সম্পর্ক কিন্তু একে অপরকে পুশ করে। বিশেষ করে হাজবেন্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকার সম্পর্কে বা বাবা মায়ের ক্ষেত্রে তো ব্যাপারটা আলাদা, যে দুজনেই দুজনকে তোমার ভেতরে যে ভালো গুণগুলো আছে সেগুলো এনহ্যান্স করতে সাহায্য করে, এবং যেগুলো তোমার খারাপ সেগুলো তোমাকে বলে, চোখে আঙুল দিয়ে দেখায় ব্রুটাল অনেস্টির সাথে যে না এটা ঠিক না। তো সেটা আমরা দুজনেই দুজনের সাথে করেছি, তার জন্য ঝগড়াও করেছি, আবার এটা বলার পর দুজন দুজনের কাছে সারেন্ডারও করেছি যে হ্যাঁ তুমি বলাতে এটা পরিবর্তন করো। হ্যাঁ, এবং আমাদের যারা সামলেছে এইটার শেষে আমি তাদেরকে ডাকবো, তারা এলে আমরা যখন মারামারি করি তখন এরা সবাই আমাদেরকে, মানে আমরা সবাই একটা দিকে সকলে মিলে ছুটছি, এবং এরা সবাই আমাদেরকে একসাথে বেঁধে রাখতে সাংঘাতিক সাহায্য হ্যাঁ মানে যেটা করেছে। থিয়েটারে যেখানে বিশাল বড় ভূমিকা হ্যাঁ। আর কি। মানে আমিও যেরকম একটা বিভিন্ন মানে ধরো মহাকাশে ঘুরছিলাম, থিয়েটারের জন্য কিন্তু আমার একটা জায়গায় আমি একটা হ্যাঁ মানে একটা জিনিসকে কেন্দ্র করে আমার ঘোরাটা অনেক বেশি অর্গানাইজড হয়েছে। সেরকমই আমাদের সম্পর্কটার থিয়েটারের ভূমিকা বা নান্দিকারের ভূমিকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা তো দুজনেই ব্যক্তিগত জীবনে নানাভাবে দুটো অন্ধকার সময়টা কাটিয়ে উঠেছো, সেটা থেকে একে অন্যের বিশ্বাস হয়ে ওঠা এবং একে অন্যের ওই আশ্রয়স্থল হয়ে ওঠাটার জন্য তো একটা টাইম লাগে।
সেটা কি আলাদা করে মুখে বলতে হয়েছিল না এমনিই বুঝতে পেরেছি? না, আমার মনে হয় না আমাদের কাউকে কিছু বলতে হয়েছিল। না, ওটা আর একটা কথা আমার মনে হয়, সরি, ওটাকে আমি অন্ধকার সময় বলি না। আমরা সবাই জীবনে নানান এক্সপেরিমেন্টেশন করতে করতে যাই, কিছু কিছু এক্সপেরিমেন্ট হয়, কিছু কিছু হয় না। আমিও কিছু কিছু এক্সপেরিমেন্ট ধরো করেছি হ্যাঁ। যেগুলো ফেল করেছে, আবারও করতে পারি যেগুলো ফেল করবে। তো জীবনটা ওইরকমই, কিন্তু ওইটা আমাদের মানে দ্যাটস দ্য স্পাইস ইন লাইফ আর কি। আসলে ওই মানে ইন্টারাপ্ট করে বলছি, এই কথা থেকেই নাটকের হ্যাঁ। এই আমাদের বিষয়টা, যেখানে আমরা বারবার sorry, বলছি যে সাকসেস অ্যান্ড ফেলিয়ারটা কিন্তু অনেক ক্ষেত্রেই মানে ধরো পরিসংখ্যানের উপর ভিত্তি করে বলা, যে 10 টাকা রোজগার করা মানে তুমি সাকসেসফুল। কিন্তু একটা প্রত্যেকটি মানুষের যে ভালো থাকার একটা দিক আছে, সেটার কিন্তু কোনো পরিসংখ্যান হয় না। আমি খুব ভালো আছি, মনের কিন্তু কোনো মিটার নেই যেটা দিয়ে বলবে আমার ভালো থাকাটা আজকে 100-র মধ্যে 90% হলো। হ্যাঁ, পুরোটাই কিন্তু ধরো অর্থনৈতিক বা আমি সামাজিক ক্ষেত্রে কতটা সফল, আমার বাড়ি আছে গাড়ি আছে সেটার দিক থেকে। এবং সেইটাই জায়গা থেকে কিন্তু আমাদের যে নাটকের যে সাবজেক্টটা, যেখানে আমরা বলছি যে ও যেটা বলছিল যে অন্ধকার সময় যেটাকে বলছি, মানে কেউ মনে করতেই পারে যে হ্যাঁ ঘরে বসে দুটো কবিতা লিখছে, এটা কি, তার থেকে তুমি যাও বাইরে গিয়ে কিছু কাজ করো, রোজগার করো, বা তুমি বই পড়ে সময় নষ্ট করছো। এই যে ন্যারেটিভটা এটা হয়ে গেছে। এবার ওই সময়টাকে তুমি কিভাবে ইউজ করছো তোমার পরবর্তী জীবনে, সেই যে ভুলগুলো আমি করি, ধরো সৈনী যেটাকে বলছে, বা আমি আমার ব্যক্তিগত জীবনে তোমরা অনেক সময় জানো অনেক কিছু বলেছি বা যেগুলো আমি করেছি, সেখান থেকে কিন্তু আমি একটা পজিটিভ ভাইব নেওয়ার চেষ্টা করেছি যে এইটার মধ্যে থেকে কি পজিটিভিটি আছে, যেখানে আমাদের এই নাটকটা তো সেটা এক্সপেরিমেন্টটা মনের আরো গভীরে যেতে সাহায্য করতে থাকতে পারে, সেটাই তো মানে না, নিজেকে মানে- চেনার ব্যাপারে। হ্যাঁ, সেটাই আর কি। আমি এরকম ভাবে দেখি না, জানো তো, যে ওটা খুব খারাপ ছিল, এখন খুব ভালো। এই যে তুমি বলছো খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সত্যি আমি এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আমি অনেকগুলো কাজ পরপর করতে পারছি। তার মানে কালকে যদি আমি ধরো 1 বছর কাজ না করি, আমি যে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবো সেটা কিন্তু নয়। মানে আমি ওই ওই সময়টাকেও এনজয় করবো। সবটাই নানান ধরনের এক্সপেরিমেন্ট, সাম এক্সপেরিমেন্টস আর সাকসেসফুল, সাম আর নট। তো দ্যাট ইজ দ্য ফান। একটা জিনিস বললো একটু আগে, তুই কথা বলতে বলতে তুমি নিজেই নিজেকে নিয়ে আর কি বলে যে আমি মোটা ও রোগা। হ্যাঁ, এখনো দাঁড়িয়ে আমরা 2026-এ দাঁড়িয়ে ইন্টারভিউটা করছি, কিন্তু স্টিল আমরা কথা বলছি মেয়েটি বড় ছেলেটি ছোট, এ মোটা এটা তো এরকম। যারা বলছে তাদের পারসেপশন। আমি তো এটাকে এই মজা করার জন্য বললাম যে পার্থক্য ব্যাপারটা আসলে ওটা আমি বিশ্বাস করি না বলেই বললাম যে পার্থক্য মানে এই যে তুমি জিজ্ঞেস করছো যে তোমরা কি খুব এক নাকি আলাদা, মানে আমি তো ওর সাথে আমার নিজের কোনো ডিফারেন্স বুঝতে পারি না। তবে পারসেপশন আমি শুনেছি যে আমাদেরকে নিয়ে বয়সের তফাৎ এইসব নানান কিছু নিয়ে, এই ইন্ডাস্ট্রির লোকেরাই বলে না বাইরের লোক, তোমরা দুজনেই কি বলো? এই ইন্ডাস্ট্রির না। লোকেরা আমাদেরকে খুব ভালোবেসেছে, বিক্ষিপ্ত ভাবে কোনোদিন বলেনি কেউ, নোবডি হ্যাজ কোয়েশ্চেন। কিন্তু বাইরে মানে হয়তো কেউ কখনো বিক্ষিপ্ত ভাবে বলেছিল, কিন্তু যেমন- আমরা কোনোদিনই খুব একটা ওটাকে নিয়ে মানে আলোচনা বাড়িতে মানে মজা করেছি হয়তো। যেমন একটা সুন্দর কথা, আমি কালকে রাত্রিবেলা একটা ইনস্টাগ্রামে রিল দেখছি ওই সুজান খানের একটা ছবি, লাল রঙের একটা ড্রেস পরে ও হাসছে, তাতে লিখেছে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস পিকচার। তাতে সবাই লিখেছে বুড়িয়া, কারণ ওর একটু রিঙ্কলস হয়েছে। আর কিছু বলার নেই, বুঝতে পেরেছো তো? মানে এই যে পারসেপশন যে কারুর রিঙ্কল থাকতে পারে না, কারুর গায়ে লোম থাকতে পারে না, কাউকে এরকমই হতে হবে, নয়তো পিপল উইল কমেন্ট অর সে সামথিং। মানে যারা এটা করছে কিছু বলার নেই আর কি, মানে কি বলবো জানি না। মানে এটা একটা ব্যাধি, যারা এই রকম ভাবে জিনিসগুলোকে দেখছে, যে একটা একটা মেয়েকে দেখে বলছে যে ওর বলি রেখা হয়েছে বলে ওকে ওরকম বলছে, তাহলে কিছু তো বলার নেই। মানে কারণ আমি, তার চয়েসটা সে মনে আমি করে যে বলে রেখা হলে বাজে আর কি। হ্যাঁ, মানে আমি অত্যন্ত সুন্দরী মেয়ের পোস্টে, ধরো তামান্না ভাটিয়ার পোস্টে কদর্য কমেন্ট হ্যাঁ, মানে দেখেছি। ঋত্বিক রোশনকেও তো খুব খারাপ বলে আর কি, মানে এটা হ্যাঁ, তো মানে- অপূর্ব দেখতে, তো মানে এইটাই ওইটা আর কি মানে খুব ইউ ক্যান ডিফিকাল্ট। স্যাটিসফাই দিস প্যারামিটারস। আর আমার মনে হয় যে আমরা যখন কথাও বলবো তখন এইগুলোকে আমাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত। মানে উই শুড বি লার্নেড ইনাফ যে আমরা এটা নিয়ে আর কথাই বলবো না। তুমি অভিনীত একটি নাটক মাধবী, যেখানে একটি জায়গায় প্রতিটা জায়গায় তোমাকে একদম পয়েন্ট আউট করা হয়েছে যে কপাল এরকম, এই যে অবজেক্টিফাই এই জিনিসটা, তো তখনও ছিল আজও আছে। তোমার কি মনে হয় এটার কোনো কিওর আছে, পড়াশোনা আছে, বাড়ি থেকেই জিনিসটা শেখানো উচিত, না কিছুই বলা উচিত না, কি তোমরা দুজনে কি বলবে? আমার দেখো, রিলিজিয়াস মানে আমি বলছি তুমি যেটা বলছো, অনেক সময় আমি খুব দেবদত্ত পট্টনায়কের খুব ভক্ত,
উনি যেভাবে ক্লাসিক্যাল টেক্সটকে মানে এক্সপ্লেনেশন দেন, আমরা এখন সেগুলোর যা এক্সপ্লেনেশন দেখি সেগুলোর সাথে মেলে না। তো ওইটাতে কি বলছে আর এখন আমরা সেটাকে কিভাবে দেখছি আমি ঠিক জানি না। তবে হ্যাঁ, পেট্রিয়ার্কি তো আছেই, ছিল এবং পেট্রিয়ার্কি থাকবে, পেট্রিয়ার্কি কোনোদিন যাবে না। পেট্রিয়ার্কাল চোখ দিয়ে কিছু কিছু জিনিস মানে বলা আছে, কিছু কিছু জিনিস এখনো হয়, কিন্তু এখন একটা অন্য ডায়ালগও এসেছে যেটা খুব ইন্টারেস্টিং। এখন একটা অন্য জিনিসও এসেছে, বুঝতে পেরেছো? মাধবী না না, আমি সেটা বলছি না, মাধবীর কথা বলছি, সমাজে বলছি। আচ্ছা, হ্যাঁ। যে আগে যেরকম একটাই ধরো ছিল, একটাই দিস ওয়াজ দ্য ভার্ডিক্ট, এখনো ভার্ডিক্ট আছে, কিন্তু তার সঙ্গেও একটা অন্য ভয়েসও এসেছে, একটা যে ভয়েসটা আবার এই যে আমার মতো ভয়েস, যে বলছে যে না মানে এটাও সুন্দর, এটাও হতে পারে ওরকম অ্যাবসলিউট। সরি, বল কি বলছিস? না, আমি বলছি যে তুমি যেটা বললে মাধবীর বিষয়টা, দেখো সেটা তো এখনো আছে। সুন্দর অসুন্দরের কিন্তু একটা মাপকাঠি আছে, সেটা কেউ সত্যি বলুক মিথ্যে বলুক, সবার ভেতরে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে এইটা হচ্ছে সুন্দর, এটা অসুন্দর। কিন্তু আমার মনে হয় 2026 সালে দাঁড়িয়ে, যেখানে আমরা মনের কথা অনেক বেশি বলতে আরম্ভ করেছি, যে মন মানুষটা কেমন আছে, লোকটা কেমন আছে। ধরো অনিকদার যে এটা দুঃখ ছিল ভেতরে এতটা, আমি তো অনিকদাকে কখনো কাছ থেকে ওটা মিশিনি, ওনার সিনেমা দেখে কখনো বুঝিনি যে ওনার মন খারাপ ছিল, বা ওনার ইন্টারভিউ শুনে কখনো মনে হয়নি যে ওনার মন খারাপ ছিল। আমার মনে হয় অনেক বেশি নিজের সাথে রাত্রিবেলায় সে কথা বলা, যে আমি কোনটাতে ভালো আছি, সেইটা নিয়ে ভাবলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, মানে পৃথিবী আমার সম্পর্কে কি মনে করছে, এটার কোনো শেষ তো নেই। না, আমি তো খুব শিওর ছিলাম। আর সোহিনীর যেটা মনে হয়েছিল সেটা ওর আমার সম্পর্কে মনে হয়েছিল, কারণ আমাকেও পুরুষ সমাজে প্রতিনিধি হিসেবে দেখেছিল, যে পুরুষেরা তো এক ধরনের হয়, এবং অন্তত ও মনে করেছিল ও যাদের সাথে ওর দেখা হয়েছে জীবনে, তাদের ও একরকম ভাবে, এবং সেটা হয়তো কিছু ক্ষেত্রে সত্যিও, যে কিছু কিছু ও চারিত্রিক নিশ্চয়ই এগুলোই করবে। চারিত্রিক বৈশিষ্ট্য ছেলে বা মেয়েদের তো একটা যদি আউটলাইন করা যায় থাকে। তো আমি কোনোদিন, আমার কোনো দ্বন্দ্ব ছিল না, কারণ আমি জানতাম যে আমার ওকে মনের দিক থেকে মানুষ হিসেবে পছন্দ, এবং আমি ওর সাথে সারা জীবন থাকতে পারবো। তার ফলে আমার কখনো প্রবলেম হয়নি, এবং ওরও বিয়ের পরে প্রবলেম হয়নি। যেটা হয়েছে, দেখো শুধু তো ফিজিক্যাল গঠন এটা নিয়ে নয়, হয়তো আমার কাজ সম্পর্কে কেউ জঘন্য, আমি কথার কথা বলছি, কিন্তু সেটাও যদি আমার অভিনয়টা করে ধরো চরিত্র করে মনে হলো খুব খারাপ, তাহলে আমার খুব কষ্ট হবে। কিন্তু আমি যদি মনে করি আমি ফুলেস্ট দিয়েছি, অনেক সময় যেটা হয়, আমরা কোনো চরিত্র অভিনয় করছি, আমরা যেহেতু অভিনেতা, পুরো প্রজেক্টটার উপর তো আমাদের হাত থাকে না। হয়তো ছবিটা বা সিরিয়ালটা বা নাটকটি চললো না, আমি কথার কথা বলছি, সেক্ষেত্রে আমার যদি এফার্টটা ফুল থাকে, আমি কিন্তু রাত্রিবেলা আরামে ঘুমোতে পারবো। কিন্তু যদি আমার মনে হয় যে না, আমি এটা বেটার করতে পারতাম, আমি নাচটা শিখিনি, আমি এইটা যে নাচের সিন ছিল আমার শেখা উচিত ছিল, তাহলে আমার অসুবিধা হবে। আমি বলছি এই থট প্রসেস হলে কিন্তু অনেক বেশি আরামে থাকা যাবে। যে জায়গাটায় কমতি আছে সেই জায়গাটা ঠিক করে নিতে। হ্যাঁ, মানে আমি নিজেকে নিয়ে কাটাছেঁড়া করছি আর কি, রাদার দেন লোকে আমার সম্পর্কে কি মনে করে। এবং এই সম্পর্কটা ধীরে ধীরে যখন বুনিয়াদ তৈরি হলো, সেটার আজকে প্রতিফল হিসেবে আমরা দেখতে পাচ্ছি। আমরা নিরঞ্জন সদনে বসে আছি এবং ওখানে তোমার পা ধরে টানাটানি করা হচ্ছে, তুমি খুব এনজয় করছো। কেন ওই লেগ পুলিংটা এনজয় করছো বেচারা? কারণ ও খুব ভালো অভিনেতা, ও ফিট অভিনেতা। আমার ছেলেগুলোও খুব ভালো, ওরা ওদের যা কম্পোজিশন করতে বলি ওরা করতে পারে, সেটা আমার প্রচন্ড আনন্দ হয় যে দে আর অল ফিট অ্যান্ড দে আর এবল টু চেঞ্জ ওয়েন এভার আই টেল দেম টু চেঞ্জ। এটা আমার খুব ভালো লাগে ওদের। ওই যে এখন যে কম্পোজিশন দেখলে, ওটা আমি এক মুহূর্ত বাদে অন্য বানালে ওটাও করে দিতে পারবে। তো আই এম অ্যামেজড অ্যাট দের মানে এক্সপ্রেশনস আর কি। আর যেহেতু এই নাটকটি মানে আমরা স্কুল ছাত্রের ভূমিকায় অভিনয় করছি, ফলে ওই ফিজিক্যালি স্টেজের তো একটা মজা আছে, যে স্টেজে কিন্তু বিভিন্ন বয়সের রোল যদি অভিনেতা ভালো হয় এবং গল্প যদি ভালো হয়, সেটা কিন্তু সে প্লে করতে পারে। মানে ওই রিয়েলিটির ঊর্ধ্বে এটা, যে আমাকে 40 বছর মানে আমার 40 বছর বা প্রস্থেটিক নিয়ে অভিনয় করতে হবে, তো সেইটাও যতটা আর কি প্লেফুল, মানে একটা ছেলে বাচ্চাগুলো কিন্তু বাচ্চা লাগে, সেই জন্য অনেক মুভমেন্টও ইনক্লুড করার চেষ্টা করছে বা ইনকর্পোরেট করার চেষ্টা করছে। আচ্ছা, এই সময় মানে সোহিনীকে কোন সময় বেশি মানে রাগিয়ে দেওয়াটা কোন সময় বেশি? সংসারের কোনো কিছুতে সোহিনীদিকে রাগিয়ে দেওয়া বেশি ইজি, না কাজে কোনো কিছু হলে সোহিনীদির উদ্যোগ? না, আমার মনে হয় আমাদের যখন কোনো কনফ্লিক্ট হয়, সেটা মূলত কোনো সিনেমা দেখে আমার একটা কিছু মনে হলো, ওর কিছু মনে হলো, বা কোনো একটা বই পড়েও কিছু মনে হলো, সেই বিরোধ হতে পারে। বাড়ির কাজের জন্য সেটা মানে এমনি মজার, মানে সেটাতে এমন কিছু ডিফিকাল্ট খুব দীর্ঘ আলোচনা হয় না। দীর্ঘ আলোচনা অনেক সময় কন্টেন্ট ভালো কিছু দেখলাম আমরা, ধরো সেইটা নিয়ে অনেক সময় ঝগড়া বা
সেই ঝগড়াগুলো অনেক সময় ক্রিয়েটিভ ঝগড়া আর কি। হেলদি ঝগড়া। হ্যাঁ, যে এইটা কেন এরকম কেন নয়, বা এই আলোটা এখান থেকে হলে ভালো হয়। আমার যেহেতু থিয়েটারের জার্নিটা ওর তুলনায় অনেকটাই কম, আমি যেহেতু সিনেমা দেখেছি বেশি, আমি টেক্সটের প্রতি আমার না, এটা আমার বেশি। সপ্তর্ষির সঙ্গে ঝগড়া একটা অদ্ভুত বিষয় হয়। সেটা হচ্ছে যে সপ্তর্ষি রাস্তাঘাটে কোনো ঝামেলা দেখলে বা স্পেশালি কোনো অ্যানিমাল অ্যাবিউজ বা ইত্যাদি দেখলে ও দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে সেটার পিছনে দৌড়োয়। আমার মাঝে মাঝে সেটা ভয় করে। আমার মনে হয় যে ও নিজেকে ওটাতে কোথাও লুজ করে ফেলে, মানে কোনো অনেক সময় এরকম হয়েছে যে কোনো ওর অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারতো, কিন্তু ও সেটা ভুলে গেছে, তখন ও এমনভাবে গেছে, সেটা আমার একটু ভয় করে। তখন ঝগড়াঝাটি হয় যে মানে নিশ্চয়ই করবে, নিশ্চয়ই করবে, কিন্তু সেটাকে একটু বুদ্ধি করে একটু গুছিয়ে করার ব্যাপারটা, মানে শুধু আবেগে একটা, এবং অ্যানিমালদের প্রতি প্রচন্ড বেশি আবেগ আমারও, কিন্তু আমি একটু বুদ্ধি করে কাজ করি, ও মাঝে মাঝে একটু না বুদ্ধি নিয়েই আর কি ছুটে বেরিয়ে যায় এরকম। শেষ প্রশ্ন করব, যে সময় আমরা এই রিহার্সালটা কভার করতে আসি সেই সময় সিজেপি, ককরোচ জনতা পার্টি, এটার একটা উত্থান হচ্ছে, এবং যেটুকুনি তোমাদের নাটকের ব্যাপারে যেটুকুনি দেখতে পেলাম সেটা হলো স্কুল স্টুডেন্টস, জেনজি, নতুন প্রজন্ম। এটা কি কোথাও না কোথাও নতুন প্রজন্মের ভাবনাগুলোকে মাথায় রেখেই করা নাটক? না, ককরোচ জনতা পার্টি আসার অনেক বছর আগে থেকে আমি এই নাটক তৈরি করছি। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য ককরোচ জনতা পার্টি। কিন্তু এখানে কিছু প্রশ্ন করা হয়েছে, যেটা ধরো মানে মানে যে কারণে আজকে আমরা স্টেজ রিহার্সালে তোমাদেরকেও বলেছি, কারণ তোমরা আমাদের বন্ধু হিসেবে সবসময়ই কভার করে। একটা তো যেটা হয় যে আমরা থিয়েটারের মাধ্যমে অনেক সময় ধরো থিয়েটারের মাধ্যমটা যেহেতু লিমিটেড অডিয়েন্সের কাছে পৌঁছানো যায়, একসাথে তো কলকাতা শহরে একটাই পারফরমেন্স করা যায়, এবার সিনেমার মতো তো নয় যে 10টা হলে একদিনে পারফর্ম করছি। কিন্তু থিয়েটারে কিন্তু সত্যি সত্যি অনেক সময় দারুণ দারুণ কন্টেন্ট নিয়ে কাজ করা যায়, সেই স্বাধীনতা আছে এবং সেই এক্সপেরিমেন্টটাও হয়। তো আমাদের এই নাটক অবাঞ্ছিত শব্দগুচ্ছ, এটা আমি যখন লিখেছিলাম মূলত এই জায়গা থেকে আমার লেখা, যে আমি একজন বাংলা মিডিয়াম ছাত্র, বাংলা মিডিয়াম মানে মাধ্যমে পড়াশোনা করার পর আমার মনে হয়েছিল যে আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু সায়েন্সই কি জীবনের একমাত্র বিষয় যেটাতে সাকসেস পাওয়া যেতে পারে, চাকরি বাকরি, মানে তার বাকিরা কি ব্যর্থ? এটা তো হতে পারে না। আমার তো বাংলা পড়তে ভালোই লাগতো, কিন্তু আমাকে বারবারই বলা হয়েছে এবং আমার পারিপার্শ্বিক পরিস্থিতি আমাকে এটা জানান দিয়েছে যে বাংলা ঠিক আছে, মানে সাহিত্য ইংরেজি ঠিক আছে আর কি, কিন্তু সেটা যে পুরোপুরি নয়। যেটা একটু আগে কথা হচ্ছিল, এই যে ধর ট্রোলিং বলছো, এটা বলছো, মন খারাপের সময় কিন্তু গান শুনলে বা একটা কবিতা পড়লে বা একটা ভালো সিনেমা দেখলে মন ভালো হয়ে যায়। সেখানে কিন্তু ধরো তুমি যতই বলো মেডিকেল সায়েন্স উন্নতি করেছে, ওষুধ কিন্তু লাস্ট স্টেজ। তার আগে কিন্তু কাউন্সিলিং বা নিজেকে হিলিং এর জন্য আর্ট আমাদেরকে সাহায্য করে। তো সেই আর্টের ভূমিকাটা তাহলে কি, বর্তমান এডুকেশন সিস্টেমে আর্টকে আমরা কোথায় রাখবো, কিভাবে জায়গা দেবো তাকে? কেন একটা বাচ্চাকে আমার শুধু সিলেবাসের কবিতা ছাড়া আর কখনো বলা হবে না? কেন আর জন্মদিনে বই দেওয়া হবে না? বাংলা ভাষা কি শুধুমাত্র কমিউনিকেট করার জন্য? মানে চাকরির ইন্টারভিউ দিতে হবে ইংরেজিতে বলে বাংলা পড়বোই না? মানে আমাদেরই ওয়ার্কশপে ধরো ছেলেদের মধ্যে দুজনকে সৈনী একটা কবিতা পড়তে দিয়েছে, তারা বলছে আমি বাংলা লিখতে পারি না। তো এটা তো কুল হতে পারে না। তো এই এই বাকি বই পড়েছো? ভূতের গল্প পড়েছি বা শুনেছে, ধরো অডিও বুক শুনেছে, মানে সে পুরো রিডিংও পড়েনি। এটা মানে বই পড়া মানে হচ্ছে শোনা। মানে আমি বলছি সব শোনার মধ্যে কোনো অন্যায় নেই, কিন্তু আমি পড়তে পারবো না বা পড়াটা আনকুল, এটা তো হতে পারে না। আইফোন যেরকম কুল, আর হাতে বই রাখাও কুল হতে পারে। তো এই দুটোর সহাবস্থান সম্ভব, মানে সায়েন্সের সাথে আর্টসের কোনো বিরোধ নেই, ছোট বড় করার কিছু নেই। একজন টিচার বাইরে থেকে আসছেন, তিনি সাহিত্যের টিচার, যেটা সৈনিক হচ্ছে জাহ্নবী সেন, এবং আমরা কয়েকজন যারা আছি তারা ছাত্র। এমনি কঠোর নিয়মের মধ্যে আমরা বড় হয়েছি স্কুলে। টিচার এসে বলছেন সিলেবাসের বাইরের বই পড়ো, নিজের ভেতর যে নামটাও খুব ইন্টারেস্টিং ভাবে দিয়েছে, জাহ্নবী, মানে ইনি আসেন চলে যান, ফ্লোয়িং, শি ইজ ফ্লোয়িং। এবং ওনার আশাতে আমরা ছাত্ররা অদ্ভুতভাবে আমাদের ভেতরে লুকিয়ে থাকা শিল্প সত্তাকে খুঁজে পাই। কেউ আঁকতে ভালোবাসে, কেউ ছবি কবিতা লিখতে ভালোবাসে, কেউ নাচতে ভালোবাসে, এবং সেটা কিভাবে আমাদের জীবনকে পরিবর্তন করে, এবং এইগুলো আমরা খুঁজে পাই আমাদের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা শব্দ, অবাঞ্ছিত শব্দগুচ্ছ থেকে। বেশ, আমরা শেষ করব এই নাটকের সঙ্গে। আমি নান্দিকারির আরেকটি নাটকের নামটা চলে এলো, ভালোবাসা ভালোবাসা। তো সেই সমস্ত ভালোবাসায় থাকুক তোমাদের এই নাটক, এবং সেটা দেখার জন্য কি করতে হবে সেটা যদি দর্শক, আমাদের শো 20 তারিখ 20 জুন একাডেমি অফ ফাইন আর্টসে আমাদের প্রথম শো, ডাবল শো আছে, 2:30-এর সময় প্রথম শো, 6:30 দ্বিতীয় শো। টিকিট পাওয়া যাচ্ছে nandikat.net-এ। তো আপনারা টিকিট কেটে ফেলুন, আপনাদের জন্য আমরা অপেক্ষা করব। প্রস্তুতি প্রায় শেষ, দেখা হচ্ছে।